হেই মুভি লাভার্স। তো জীবজাতির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে ধরা হয় মানুষকে। কিন্তু কল্পনা করো এমন একটা দুনিয়া যেখানে মানুষের চেয়ে উপরে আছে বড় বড় সব মনস্টাররা। একদিকে তারাই রক্ষক, আবার অন্যদিকে তারাই ভক্ষক। আর মনস্টারে ভরা এই পৃথিবীতে মানুষ কিভাবে টিকে আছে সেই জার্নি নিয়েই তৈরি একটা মুভির কাহিনী নিয়ে আজকে আমি হাজির হয়েছি, যার নাম গডজিলা। আর এই গডজিলা সহ আরো মনস্টারদের নিয়ে একটা সিনেমাটিক ইউনিভার্সও আছে, যার নাম মনস্টারভার্স। এবং গডজিলা এই ইউনিভার্সের প্রথম মুভি। তাহলে আর কথা না বাড়িয়ে এবার জানা যাক গডজিলা মুভির কাহিনী। তো সিনেমার শুরুতেই আমরা 1954 সালের কিছু পুরানো সাদা কালো দৃশ্য দেখি, যেখানে আমেরিকার একটা সংস্থা মোনার, যারা পৃথিবীতে থাকা মনস্টারদের গতিবিধি নিয়েই পরীক্ষা নিরীক্ষা করে, তারা একটা বড় মনস্টারের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে। আর এই মনস্টারটার নাম হলো গডজিলা। কিন্তু গডজিলা মারা যায় কিনা সেটা বোঝা যায় না। আর তারপর অনেকটা সময় কেটে যায়। আমরা দেখি 1999 সালের ফিলিপাইন্সের দৃশ্য, যেখানে সেই মোনার্ক সংস্থার হেলিকপ্টারে করে একটা জাপানি সায়েন্টিস্ট ডক্টর সেরিজাভা আর তার সঙ্গী ভিভিয়ান একটা খনিতে গিয়ে পৌঁছায়। আমরা দেখি সেখানে প্রচুর মানুষ কাজ করছে। আর ডক্টর সেরিজাভার এখানে আসার কারণ হলো এই খনিতে হঠাৎ ধস নেমে একটা বিশাল গর্ত বা গুহা টাইপ তৈরি হয়ে গেছে, আর তাতে অনেকটাই রেডিয়েশন পাওয়া গেছে। তাই এটার পরীক্ষা করার জন্য তাদেরকে এখানে ডাকা হয়েছে। এবং সেখানে ওরা একটা বিশাল বড় প্রাণীর কঙ্কাল দেখতে পায়। আর তারপর ওখানে দুটো বড় আকৃতির ডিম টাইপও দেখতে পায়, এবং যার মধ্যে একটা ডিমের হয়তো বাচ্চা ফুটে বেরিয়ে গেছে। আর দেখা যায় সেই গুহার মধ্যেই একটা গর্ত আছে বাইরে যাবার। হয়তো সেই বাচ্চাটাই এই গর্ত দিয়ে বেরিয়ে সমুদ্রের দিকে গেছে। তবে তার যাওয়ার পথ দেখেই বোঝা যায় যে বাচ্চাটা কতটা বিশাল বড় হতে পারে। এর পরের সিনে আমরা দেখি জাপানের জাঞ্জিরা শহরের দৃশ্য। সেখানে একটা বাড়িতে একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই, যার নাম ফোর্ড। আর ফোর্ডের বাবার নাম হলো জো, যে কিনা ওখানকারই একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একজন সায়েন্টিস্ট। আর ফোর্ডের মা সান্দ্রাও সেখানেই কাজ করে। কিন্তু তাদের কাজের প্রেশার এতটাই যে তারা তাদের একমাত্র ছেলের জন্যও ঠিকঠাক সময় বার করতে পারে না। তারপর জো আর সান্দ্রা ওদের ছেলেকে স্কুলে পাঠিয়ে ওরা স্বামী স্ত্রী বেরিয়ে পড়ে ওদের পারমাণবিক কেন্দ্রের উদ্দেশ্যে। এবং ওখানে পৌঁছানোর পর একদিকে জোয়ের স্ত্রী সান্দ্রা একটা টিম নিয়ে নিচে চলে যায় নিউক্লিয়ার রিঅ্যাক্টর চেক করার জন্য। আর জো উপরে কাজ করতে থাকে। কিন্তু তখনই আবার সেখানে ভূমিকম্প শুরু হয়। জো সবাইকে সাথে সাথে অর্ডার দেয় সব রিঅ্যাক্টরগুলো বন্ধ করার জন্য। এবং সে ওয়াকি টকিতে ওর স্ত্রীকে তার টিম সহ তাড়াতাড়ি উপরে উঠে আসতে বলে, যে কারণে জো তাড়াতাড়ি উপরে আসার গেটের কাছে এসে দাঁড়ায়। কিন্তু ততক্ষণে পারমাণবিক রিঅ্যাক্টর ভেঙে নিচে প্রচন্ড পরিমাণে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। ফলে তাড়াতাড়ি ওই টানেলের গেট বন্ধ করতে হবে, যাতে রেডিয়েশন বাইরে না চলে আসে। কিন্তু জোয়ের স্ত্রী এখনো ভেতরে আছে। তাই জো টানেলের মুখে দাঁড়িয়ে থাকে এবং ওর স্ত্রীকে ফোন করে তার টিম সহ তাড়াতাড়ি উপরে আসতে বলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ওর স্ত্রী সঠিক টাইমে এসে পৌঁছাতে পারে না এবং শেষমেশ রেডিয়েশন আসতে দেখে শহরকে বাঁচানোর জন্য জো টানেলের দরজাটা বন্ধ করে দিতে বাধ্য হয়। আর জোয়ের স্ত্রী ভিতরে তার টিম সহ আটকে পড়ে। জো শহরকে বাঁচানোর জন্য নিজের সামনেই নিজের স্ত্রীকে মরতে দেখে। তারপর সিন চেঞ্জ হয়। প্রায় 15 বছর কেটে যায়, মানে আমরা দেখি বর্তমানের সময়। সেখানে দেখা যায় ফোর্ড এখন বড় হয়ে গেছে, আর সে এখন মার্কিন নৌসেনা বাহিনীতে আছে। আর তাই অনেকদিন পর সে ফিরে এসেছে তার স্ত্রী এলি ও ছেলে শ্যামের কাছে। আর তারপর সে তার স্ত্রী পুত্রের সাথে আনন্দে সময় কাটাতে থাকে। কিন্তু রাতেই একটা ফোন আসে এবং ফোর্ড জানতে পারে ওর বাবাকে পুলিশে গ্রেপ্তার করেছে। আর ওর বাবা জো যেহেতু এখনো জাপানেই থাকে, তাই এটা শুনেই ফোর্ড জাপানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তার বাবাকে ছাড়ানোর জন্যে। তারপর ওখানে পৌঁছে ওর বাবাকে ছাড়িয়ে আনার পর ওর বাবাকে নিয়ে ওর বাবার বাড়িতে যায়। ফোর্ডের মা মানে জোয়ের স্ত্রীর মৃত্যুর পর থেকে জো কেমন একটা হয়ে গেছে। সে নিজের ছেলে, বৌমা এবং নাতি থেকে অনেক দূরে এখানেই থাকে। ফোর্ড ভেতরে ঢুকে দেখে যে সারা ঘরে শুধুই 15 বছর আগের সেই দুর্ঘটনা সম্পর্কিত কাগজপত্রে ঠাসা। আর ফোর্ড বুঝে যায় যে ওর বাবা এখনো ওর মায়ের মৃত্যুটা সহজে ভুলতে পারেনি, এবং যে কারণে জো আবার সেই নিউক্লিয়ার প্ল্যান্টে গিয়েছিল, যে অঞ্চলটা সেই ভূমিকম্পের পর থেকেই গত 15 বছর ধরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
আর জো যেহেতু এখানে গোপনে গিয়েছিল তাই পুলিশ ওকে ধরেছিল। তারপর ফোর্ড ওর বাবাকে বলে যে কাল আমি তোমাকে নিয়ে সান ফ্রান্সিসকো ফিরে যাব, সেখানে সব ভুলে আমরা ফুল ফ্যামিলি মিলে আবার নতুন করে থাকবো। কিন্তু তারপর রাতেই ফোর্ড ঘুম থেকে উঠে দেখে জোর বাবা গোপনে আবার সেই নিষিদ্ধ জায়গায় যাবার প্রস্তুতি নিচ্ছে। জো ফোর্ডকে জানায় যে আমি যতক্ষণ না জানতে পারছি যে 15 বছর আগের ভূমিকম্পটা কিসের জন্য হয়েছিল ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না, আর আমি বারবার সেই নিউক্লিয়ার প্ল্যান্টে যাবার চেষ্টা করব। আসলে ওই ঘটনায় স্ত্রীকে হারানোর পর জো ভীষণ রকম ভাবে মরিয়া হয়ে উঠেছে। আর জো যেহেতু অনেক শুরুর থেকে এটা নিয়ে রিসার্চ করছে, তাই এই সব কিছুর উত্তর পাওয়া যাবে জোদের পুরনো বাড়িতে গিয়ে যদি সেই রিসার্চ পেপারগুলো নিয়ে আসা যায়। আর এসব শুনে ফোর্ডও রাজি হয়ে যায় তার বাবার সাথে ওখানে যেতে, মানে ওদের পুরনো বাড়িতে যেতে, যে জায়গাটা গত 15 বছর ধরে সেই নিষিদ্ধ অঞ্চলের মধ্যেই পড়ছে। তবে ওখানে পৌঁছানোর পর জো বেশ কয়েকটা কুকুরকে ছুটে বেড়াতে দেখে এবং সে বুঝে যায় যে এই জায়গায় এখন আর রেডিয়েশন নেই, তাই সে রেডিয়েশন প্রোটেকশন মাস্ক খুলে ফেলে। আর তারপর ওরা ওদের পুরনো বাড়িতে গিয়ে পৌঁছায় এবং এরপর ওরা প্রয়োজন মতো সেখান থেকে সব জিনিসপত্র ও রিসার্চ পেপার সাথে নিয়ে নেয়। তারপর ওরা বাইরে চলে আসে, তবে সাথে সাথেই ওখানে আর্মিরা চলে আসে আর ওদেরকে ধরে ফেলা হয়। তারপর একটা গাড়িতে করে ওদের নিয়ে যাওয়া হয় সেই নিউক্লিয়ার প্ল্যান্টে যেখানে জো কাজ করত। তারপর আমরা এখানে মুভির শুরুতে দেখানো সেই ডক্টর সেরিজাবা আর তার সঙ্গী ভিভিয়ানকে দেখতে পাই। তারপর ওরা জোয়ের কাছে আসে এবং ওকে জিজ্ঞাসা করে যে ও এখানে কি করছে। জো ভীষণ রেগে জানায় যে তার স্ত্রী এখানে মারা গেছে, ফলে ওর জানার অধিকার আছে যে এখানে চলছেটা কি। তারপর যখন সেরিজাভা জোয়ের সাথে থাকা 15 বছর আগের রিসার্চ পেপারগুলো দেখছিল, তখনই সেখানে আলোর গ্লিচ হতে শুরু করে। জো তখন জানায় যে এটা এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক পালসের কারণে হচ্ছে, যেমনটা 15 বছর আগেও হয়েছিল। তারপর আবার আলোর গ্লিচ শুরু হয়ে যায় আর জানা যায় যে এখানে থাকা কিছু একটা জিনিস এখানকার সব রেডিয়েশন শুষে নিচ্ছে। আর তারপর সেরিজাভা অর্ডার দেয় সব রিঅ্যাক্টর বন্ধ করে দিতে এবং সাথে সাথে সেই ডিম মতো জিনিসটাকেও ঘিরে ফেলা হয়। কিন্তু তারপরই দেখা যায় সেই ডিম থেকে একটা বেবি মনস্টার টাইপের বড় পা বেরিয়ে আসে, আর তার পায়ের আঘাতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে ইলেকট্রিক পাওয়ারে চলা সব জিনিসেরই পাওয়ার চলে যায় এবং তারপরই আস্তে আস্তে সেই মনস্টারটা বেরিয়ে আসতে থাকে। যেহেতু পাওয়ার চলে গেছে তাই দরজার লকগুলোও অটোমেটিক খুলে যায়, ফলে জো বাইরে বেরিয়ে আসে এবং সেও ওই মনস্টারটাকে দেখতে পেয়ে যায়। এই মনস্টারটার নাম হচ্ছে মুটো। তারপর মনস্টারটা পুরোপুরি ডিম থেকে বেরিয়ে আসে এবং সেখানে প্রচুর ধ্বংসলীলা চালায়, আর শেষমেশ সে ডানা মেলে সেখান থেকে উড়ে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি পরদিন সকালে সেখানে ইউএস আর্মি ও রেস্কিউ টিম চলে এসেছে এবং আর্মি অফিসার ক্যাপ্টেন রাসেল ডক্টর সেরিজাবার কাছে আসে এবং বলে যে এবার মোনার্ক সংস্থার উপর পুরোপুরি আমাদের সংযোগ থাকবে, আর এই নতুন অপারেশনে মানে ওই মুটো নামক মনস্টারটাকে আটকানোর কাজে আপনার যা যা সাহায্য লাগবে সবটা আমরা দিতে প্রস্তুত। আর তখনই সেরিজাভা আঙুলের ইশারায় দেখায় ফোর্ড আর আগের দিনের ঘটনায় আহত হওয়া তার বাবা জোয়ের দিকে, কারণ সেরিজাভা বুঝে গেছে যে এই মনস্টারটা সম্পর্কে জো অনেক কিছুই জানে। তারপর সেরিজাভা ফোর্ড আর জোকে সাথে নিয়ে হেলিকপ্টারে করে যাচ্ছিল, কিন্তু পথেই জোয়ের মৃত্যু হয়। আর তারপরে সিনে আমরা দেখি আর্মিদের বেসে সেরিজাভা আর তার সঙ্গী ভিভিয়ান ফোর্ডকে সাথে নিয়ে উপস্থিত হয়েছে এবং সেখানে ওর সামনে একটা বড় রহস্য তারা রিভিল করে। তারা জানায় যে 1954 সালে পারমাণবিক বোমার সাহায্যে একটা মনস্টারকে মারার চেষ্টা করেছিল যার নাম হচ্ছে গডজিলা, তবে তখন তাকে মারা সম্ভব হয়নি। তারপর ওরা আরো জানায় যে পৃথিবীতে প্রাগৈতিহাসিক কালে ডাইনোসরদেরই মতো অনেক মনস্টাররা বসবাস করত আর তাদের খাদ্য ছিল রেডিয়েশন। তারপর যখন পৃথিবীর ওপরের রেডিয়েশন কমতে শুরু করেছে তখন এই মনস্টাররা পৃথিবীর নিচে চলে গেছে এবং তারপর থেকে সেখানেই তারা রেডিয়েশন খেয়ে সেখানেই বসবাস শুরু করেছে। আর এই মোনার্ক সংস্থার কাজ হলো সেই মনস্টারদের খুঁজে বের করা এবং তাদের সম্পর্কে রিসার্চ করা। আর প্রায় 15 বছর আগে ডক্টর সেরিজাবার ভিভিয়ান ফিলিপাইন্সে গিয়ে এইরকমই একটা মনস্টারের স্কেলিটন পায়, যেটা আমরা মুভির শুরুর দিকেই দেখেছিলাম এবং সেখানে তারা দুটো ডিমও দেখতে পায়। আর সেখানেই দেখেছিলাম তার মধ্যে একটা ডিম থেকে একটা মনস্টার জন্মে সেখান থেকে কোথাও একটা চলে গিয়েছিল। আসলে সেই মনস্টারটা কাছাকাছি জাপানের এক পারমাণবিক কেন্দ্রের নিচে আশ্রয় নিয়ে সেখানকার
রেডিয়েশন শোষণ করে নিজেকে বৃদ্ধি করছিল। আর এতক্ষণ এসব শোনার পর ফোর্ড জিজ্ঞাসা করে যে তোমরা ওই মনস্টারটা সম্পর্কে যখন এত কিছুই জানো তখন মনস্টারটাকে শুরুতেই মেরে ফেলোনি কেন? তখন ওরা জানায় যে আসলে এই মনস্টারটা বা মুটো তার প্রধান খাদ্যই হচ্ছে রেডিয়েশন, তাই একে যদি মেরে ফেলা হতো হয়তো তার সেই রেডিয়েশন পুরো শহরে ছড়িয়ে পড়তো, যার কারণে পুরো শহর ধ্বংস হয়ে যেত। যে কারণে মোনার্ক সংস্থার ইচ্ছা থাকলেও সেই মনস্টারটাকে মারতে পারেনি। তবে এখন ওরা ফোর্ডের বাবা জোয়ের রিসার্চ পেপারগুলো দেখে ওই মনস্টারটা সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছে। আর যেহেতু এখন জো বেঁচে নেই তাই ডক্টর সিরিজাভা ফোর্ডকেই ওদের হেল্প করতে বলে। তবে ফোর্ড জানায় যে তার বাবার রিসার্চ সম্পর্কে সে তেমন কিছুই জানে না। তবে এখানে আসার আগে সে দেখেছিল ওর বাবা ইকোলোকেশন নিয়ে একটা রিসার্চ করছিল। আর এটা শুনেই সিরিজাভা বুঝে যায় যে ওই মনস্টারটা যার নাম মুটো সে ওই ইকোলোকেশনের মাধ্যমে কাউকে একটা সিগন্যাল পাঠাচ্ছিল, মানে হয়তো অন্য কোনো একটা মনস্টারকে সিগন্যাল পাঠাচ্ছিল। আর তারপরই এটা নিয়ে খোঁজ করে তারা জানতে পারে যে মুটোর পাঠানো সবকটা সংকেতেরই অন্য একটা জবাব এসেছে কোনো একটা মনস্টারের কাছ থেকে। আর সিরিজাভা ও ভিভিয়ান ধারণা করে যে এই মুটো হয়তো গডজিলাকে সংকেত পাঠাচ্ছিল। এর পরের সিনে আমরা দেখি ফোর্ডের কাজ যেহেতু শেষ তাই সে হেলিকপ্টারে করে রওনা দেয় ফেরার জন্য। অন্যদিকে সিরিজাভা জানতে পারে যে একটা আর্মিদের নিউক্লিয়ার সাবমেরিন আচমকা গায়েব হয়ে গেছে, যার ফলে ওরা বুঝে যায় যে এটা হলো সেই মুটোর কাজ। তারপর ওরা যেখানে রিসেন্ট রেডিয়েশনের সংকেত পাওয়া গেছে সেখানে একটা স্পেশাল ফোর্স পাঠায়। আর সেই ফোর্স গিয়ে যখন জঙ্গলে প্রবেশ করে তখনই সেখানে ওরা সেই গায়েব হয়ে যাওয়া সাবমেরিনটাকেও দেখতে পেয়ে যায়। এমনকি সেখানে তারা মুটোকেও দেখতে পায় যে কিনা সেই রেডিয়েশন ট্যাঙ্কগুলো খাচ্ছিল। আর এটা দেখেই আর্মিরা সাথে সাথে ফাইটার প্লেন নিয়ে সেখানে উপস্থিত হয় এবং ওরা মুটোর উপর অ্যাটাক করতে যায়। কিন্তু তখনই মুটো একটা ইলেকট্রোম্যাগনেটিক পালস ছাড়ে, যার ফলে সেখানে আশেপাশে থাকা সব বিদ্যুতে চলা যন্ত্রগুলো বন্ধ হয়ে যায়, যে কারণে ফাইটার প্লেনগুলো একে একে ক্রাশ করতে থাকে। আর তারপরই সেখানে সমুদ্র থেকে উঠে আসে গডজিলা, যাকে প্রথমবার দেখে সকল মানুষ একদম হাঁ হয়ে যায়। কিন্তু গডজিলার এই বিশাল শরীরের কারণেই সেখানে সুনামি টাইপ হয়ে যায় আর সব বাড়িঘর দৌড় ভেঙে ধ্বংস হতে থাকে। তারপর গডজিলার মুটো সামনাসামনি আসার পর তাদের সামান্য লড়াই মতো শুরু হয়, কিন্তু মুটো গডজিলার কাছে পারবে না জেনে সেখান থেকে পালিয়ে যায়। এরপর পরের দিন আমরা দেখি আগের দিনের লড়াইয়ের ফলে শহর এবং মানুষের প্রচুর ক্ষতি হয়েছে। সেখানে ফোর্ডও আটকে পড়েছিল। তারপর সে সেখানকার আর্মিদের কাছে যায় এবং সে জানতে পারে যে এই আর্মিরা সান ফ্রান্সিসকোর দিকে যাচ্ছে, কারণ গডজিলাও সেই দিকেই যাচ্ছে। আর যেহেতু ফোর্ডের ফ্যামিলি সান ফ্রান্সিসকোতেই থাকে তাই ফোর্ডও ঠিক করে যে সে ওই আর্মিদের সাথেই যাবে। অন্যদিকে আমরা দেখি সিরিজাভা আর্মি অফিসারদের জানায় যে গডজিলা মুটোর সঙ্গী না, কারণ সে এখানে এসেছিল মুটোকে মারার জন্য। তার মানে মুটো যে সিগন্যালটা পাঠাচ্ছিল সেটা সে অন্য কাউকে পাঠাচ্ছিল, কিন্তু গডজিলা সেই সিগন্যালটা শুনতে পেয়েছিল, যে কারণে সে মুটোকে মারতে এসেছিল। তার মানে মুটোর মতো আরো একটা মনস্টার কোথাও না কোথাও আছে, আর গডজিলা এদের দুজনকে মেরে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে চায়। তারপর ডক্টর সিরিজাভার হঠাৎ কিছু একটা মনে পড়ে আর সাথে সাথে সে জানায় যে এই দ্বিতীয় মুটোর খোঁজ নেভাডাই করা দরকার। তারপর আর্মির চিফ সিরিজাভাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করে জানলে যে সেই দ্বিতীয় মুটো নেভাডায় আছে? তখন সিরিজাভা আর ভিভিয়ান তাদের জানায় যে 15 বছর আগে তারা দুটো ডিমের খোঁজ পেয়েছিল, যার মধ্যে একটা মুটো কিছুদিন আগেই বেরিয়েছে, কিন্তু ওরা ভেবেছিল যে দ্বিতীয় ডিমটা অনেকদিন আগেই নষ্ট হয়ে গিয়েছিল, তাই সেটাকে ওরা নানান পরীক্ষা নিরীক্ষা করে নিউক্লিয়ার বজ্র ফেলা জায়গায় ফেলে দিয়েছিল। তবে এখন বোঝা যাচ্ছে যে সেই ডিমটা নষ্ট ছিল না এবং সেই ডিমটা থেকেই দ্বিতীয় মুটো বেরিয়েছে, যাকে এই প্রথম মুটোটা সিগন্যাল পাঠাচ্ছিল। এবং প্রথম মুটোর চেয়ে এই দ্বিতীয় মুটো অনেকটাই বড়, তবে প্রথমটার মতো এর কোনো ডানা নেই। তখন সিরিজাভা বুঝে যায় যে এই দ্বিতীয় ডানাহীন মুটোটা হলো ফিমেল মুটো, আর আগেরটা মানে প্রথম ডানাওয়ালা মুটোটা হলো মেল বা পুরুষ মুটো। আর এখন এই দুই মুটো নিজেদের প্রজাতি বৃদ্ধি করার জন্য তারা নিজেদের মধ্যে মিলনের প্রস্তুতি নিচ্ছে, তাই তারা একে অপরের কাছে এগিয়ে আসছে। তারপর আর্মি অফিসাররা ঠিক করে তারা একটা বড় পারমাণবিক বোমা মাঝ সমুদ্রে রাখবে, আর তার রেডিয়েশনের লোভে ওই দুই মুটো যখন সেখানে গিয়ে উপস্থিত হবে তখন তাদের মারার জন্য গডজিলাও সেখানে উপস্থিত হবে এবং এই সুযোগে আর্মিরা বোমাটা বিস্ফোরণ করবে এবং ওই তিনটে মনস্টারকে একসাথেই মেরে ফেলবে। আর যেহেতু এই সবকিছু সমুদ্রের মাঝামাঝি হবে তাই এই ধ্বংসের প্রভাব শহরের উপর পড়বে না। এরপর আমরা দেখি সেই প্ল্যান মতো একটা পুরনো ধাঁচের পারমাণবিক বোমা আনা হয়, যেটা মুটোর ইলেকট্রোম্যাগনেটিক পালসের দ্বারা নিষ্ক্রিয়
নিষ্ক্রিয় হবে না। আর এই পারমাণবিক বোমাটাকে সান ফ্রান্সিসকো নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং ফোর্ড যেহেতু সেখানেই আর্মিদের সাথে ছিল, তাই সে ওই আর্মিদের টিমে যোগ দিয়ে দেয়। তার পরের সিনে আমরা দেখি পারমাণবিক বোমাওয়ালা আর্মিদের ট্রেনটা যেতে যেতে আচমকা এক জায়গায় থেমে যায়। আসলে একটা মুটো ওই ট্রেনের কাছাকাছি চলে আসায় তার ইলেকট্রোম্যাগনেটিক পালসে ট্রেনটা বন্ধ হয়ে গেছে। আর মুটোর এই আচমকা আক্রমণে প্রায় একে একে সকলেই মারা যায়। তবে শেষমেশ শুধু ফোর্ড আর অন্য একটা অফিসার বেঁচে থাকে এবং যখন মুটো ওদের উপর দিয়ে হেঁটে চলে যায় তখন ওরা দেখে যে এটা হলো সেই ফিমেল মুটো, যার পেটে প্রচুর পরিমাণে ডিমের মতো কিছু রয়েছে। আর তারপরই মুটোটা সেই ট্রেনে থাকা পারমাণবিক বোমাটা খেয়ে ফেলতে থাকে। এরপর পরদিন সকালে সেখানে একটা পুনরুদ্ধারকারী দল চলে আসে। তারা পারমাণবিক বোমার অবশিষ্ট অংশটা পেয়ে যায় এবং ফোর্ডকেও সেখান থেকে তারা উদ্ধার করে। তারপর হেলিকপ্টারে করে আগের প্ল্যান মতো আবার সেই পারমাণবিক বোমাটা ঠিকঠাক করে সমুদ্রের দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে। অন্যদিকে আর্মিরা এখনো ওই 3 মনস্টারের গতিবিধির উপর নজর রাখছে, কিন্তু গডজিলা যেহেতু মুটোদের মারতে যাচ্ছিল তাই ও রাস্তার সামনে আসা নৌবাহিনীর একটা জাহাজ ধ্বংস হয়ে যায়, যে কারণে আর্মিরা গডজিলাকে বিপদ ভেবে তখনই ওর উপর অ্যাটাক শুরু করে দেয়। আর যার ফলে গডজিলার বেশি নড়াচড়াতে ব্রিজটা ভেঙে যেতে থাকে এবং প্রচুর সাধারণ মানুষ মারা যেতে থাকে। আর এই সব দেখে আর্মিরা তাড়াতাড়ি সেখানে থাকা সেই পারমাণবিক বোমার টাইম সেট করে দেয়। আর তখনই সেখানে একটা মুটো চলে আসে এবং সে ওই পারমাণবিক বোমাটা নিয়ে নেয় আর তারপর সেখান থেকে উড়ে চলে যায়। মানে এটা হচ্ছে সেই মেল মুটো। এরপর সেই মেল মুটোটা যায় ফিমেল মুটোর কাছে। তারপর সেই বোমাটা সে ফিমেল মুটোকে দেয় এবং ওটা নেবার পর ফিমেল মুটো শহর বরবাদ করে নিজের বাসা টাইপ তৈরি করতে থাকে। অন্যদিকে আর্মিরা চিন্তায় পড়ে যায়, কারণ মুটোর জন্য সেই বোমাটা এখন শহরের মধ্যেই আছে আর ওটা টাইম সেটও করা আছে। ফলে ওটা যদি ফেটে যায় তাহলে গোটা শহরটা ধ্বংস হয়ে যেতে পারে। তাই তারপর তারা আবার একটা টিম তৈরি করে যারা প্যারাশুট নিয়ে সেই বোমাটার কাছে যাবে এবং সেই বোমাটাকে নিষ্ক্রিয় করে দেবে। আর ফোর্ড নিজেও এই টিমে যোগ দেয়, কারণ সেই একমাত্র যে কিনা তাড়াতাড়ি সেই বোমটা নিষ্ক্রিয় করতে পারবে। এরপর একদিকে ফিমেল মুটো বাসায় ডিম পাড়তে ব্যস্ত, অন্যদিকে মেল মুটো চলে আসে গডজিলার সাথে লড়তে। আর তারপর অন্যদিকে ফোর্ড সহ স্পেশাল ফোর্সটা প্লেন থেকে লাফ দেয় এবং তারপর শেষমেশ তারা প্যারাশুট নিয়ে সেখানে চলে আসে। পাশাপাশি গডজিলা আর মেল মুটোর মারামারি তখনও চলছিল। তারপর ফিমেল মুটো সেখানে চলে আসে এবং সেও লড়াইয়ে যোগ দেয়। আর 2 মুটো মিলে একসাথে গডজিলাকে মারতে থাকে এবং গডজিলা একা ওদের কাছে পেরে উঠতে পারছিল না। তখনই ফোর্ড আর তার টিম এই সুযোগে ফিমেল মুটোর রাখা সেই বোমার কাছে চলে আসে, কিন্তু বোমাটা দেখার পর সে বুঝে যায় যে এটাকে এখানেই নিষ্ক্রিয় করা সম্ভব হবে না। তাই ওরা বোমাটা সাথে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ফোর্ড দেখে যে ফিমেল মুটো ততক্ষণে প্রচুর ডিম পেড়ে ফেলেছে। আর এর থেকে যদি মুটোগুলোর জন্ম হয় তাহলে হয়তো গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তাই তখনই সে সেখানে থাকা একটা পেট্রোলের ট্যাঙ্কারের ঢাকনা খুলে দেয় আর পেট্রোলগুলো পড়ে আগুনের সংস্পর্শে এসে সেখানে বিশাল এক বিস্ফোরণ হয় আর সাথে সাথে ডিমগুলো নষ্ট হয়ে যায়। এবং এটা দেখে ফিমেল মুটো গডজিলার সাথে লড়াই ছেড়ে সেই নিজের ডিমের দিকে চলে আসতে থাকে, কিন্তু তখনই গডজিলা ওর অটোমিক ব্লাস্ট মেরে ফিমেল মুটোকে ঘায়েল করে দেয়। আর তারপর সে মেল মুটোর সাথে লড়তে থাকে এবং মেল মুটো উড়ে উড়ে বারবার গডজিলার উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু তারপরে গডজিলা ফোকাস করে আর মেল মুটোটাকে লেজের প্রচন্ড একটা ঝাপটা মারে এবং তারপর তাকে হত্যা করে। মানে মেল মুটোটা এখানেই মারা যায়। কিন্তু তখনই অন্যদিকে ফিমেল মুটো আবার উঠে পড়ে এবং সে নিজের শক্তি বাড়াবার জন্য সেই পারমাণবিক বোমাটার দিকে যায়, যেটাকে ফোর্ডের টিম আগেই সরিয়ে নিয়ে একটা ছোট মতন জাহাজে রেখে দিয়েছে। তখনই ফোর্ড সেই ছোট জাহাজে চলে আসে এবং সে ওই বোমাটার টাইম সেট করে দেয় আর তারপর জাহাজটা চালু করে দেয় যাতে সেটা মাঝ সমুদ্রে চলে যায়। কিন্তু তখনই ফিমেল মুটো একটা ইলেকট্রোম্যাগনেটিক পালস ছাড়ে, যার ফলে জাহাজটা ওখানেই থেমে যায় আর মুটো সেদিকেই এগিয়ে আসতে থাকে। আর যখন ফিমেল মুটো একদম জাহাজের কাছাকাছি চলে আসে তখনই আচমকা গডজিলা পেছন থেকে এসে ওকে ধরে ফেলে আর তারপরই জোর করে ওর মুখ ধরে ওর চোয়াল ফাঁক করে ওর মুখের মধ্যেই অটোমিক ব্লাস্ট মারে, যার ফলে ফিমেল মুটো পুরোপুরি মরে যায়।
আর গডজিলা এই জয়ের একটা বিশাল হুঙ্কার দিয়ে ওঠে। এবং তারপর একদিকে ফোর্ডের জাহাজের ইঞ্জিন চালু হয়ে যায় আর সেটা মাঝ সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে। আর ফোর্ড ভীষণ আহত অবস্থায় জাহাজেই অজ্ঞান টাইপ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে অন্যদিকে গডজিলাও প্রচুর আহত হয়েছিল, যে কারণে সেও অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা দেখি জাহাজে রাখা বোমটা ফাটার সময় চলে এসেছে। তবে তখনই উদ্ধারকারী হেলিকপ্টার সেখানে চলে আসে এবং তারা ফোর্ডকে সাথে নিয়ে চলে যায়। আর আমরা দেখি কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের মাঝে বোমাটা ফেটে যায়, তবে এর জন্য কোনো ক্ষয়ক্ষতি হয় না। এরপর পরের দিন দেখা যায় শহরের রেস্কিউ বাহিনী সবাইকে রেস্কিউ করছে আর সেখানেই গডজিলা মরার মতো পড়ে আছে এবং ফোর্ডও সেখানে ছিল। এরপর ফোর্ডের স্ত্রী পুত্র ওখানে চলে আসে আর তারপর তারা ফুল ফ্যামিলি একত্রিত হয় এবং তখনই দেখা যায় গডজিলার জ্ঞান ফিরে এসেছে। আর তারপর সে উঠে পড়ে এবং তারপর কোনো রকম ধ্বংস না করেই সে আস্তে আস্তে সমুদ্রের দিকে চলে যায় আর তারপর জলের মধ্যে পুরোপুরি মিলিয়ে যায়। আর এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা। আমরা খুব শীঘ্রই এই ইউনিভার্সের দ্বিতীয় মুভি কং দ্য স্কাল আইল্যান্ড মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আমি আজিজ এবং আমার চ্যানেল সিনেমা শর্ট কাউন্ট ভিজিট করতে ভুলো না। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অথবা নতুন নতুন মুভি এক্সপ্লেনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।